আমার মেয়েটাকে দুমুঠো ভাত দিবি বৌমা। দুমুঠো ভাত চাওয়াতে মামুনের বউ হালিমা মিশুর মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। ফুল একমাত্র ওই ঘটনার সাক্ষী ছিল। সে দৌড়ে মিশুকে খবরটা দিতে গেল। মিশুর কানে কথাটা পৌঁছানোর সাথে সাথে বই খাতা ফেলে মায়ের কাছে ছুটে আসলো। দুয়ারে থালা হাতে মাকে পড়ে থাকতে দেখে জড়িয়ে ধরল সে। মিনারা বেগম মেয়ের চোখের দিকে তাকালেন, দুঃখ প্রকাশ করে বললেন, তোর না আজ পরীক্ষা, উঠে আসলি কেন? মিশু মাকে ধরে উঠে দাঁড়ালো। মায়ের গায়ে লেগে থাকা ধুলোবালি ঝেড়ে দিল। চোখে তার অশ্রু, কিন্তু মুখের কাঠিন্যের ছাপ। মায়ের হাত ধরে বলল, 10 দিন ভাত না খেলে মানুষ মরে না মা। তুমি আর কখনো যার তার দুয়ারে ভাত চাইবে না। ভাত না খেলে শক্তি পাবে কীভাবে? পড়া মাথায় ঢুকবে নাকি? তুই ঘরের জামা, রাসুবাবুর কাছে নিশ্চয়ই ভাত আছে, আমি যাবো আর আসবো। মিশু মাকে একা ছাড়তে নাকচ করল। উল্টো মায়ের হাত শক্ত করে ধরে মামুনের বউয়ের দিকে তাকালো। তোমার মা হলেও কি এভাবে ধাক্কা দিতে পারতে ভাবি? মিশুর ভাবি হালিমা মুখ বেঁকিয়ে ঘরের দোর লাগিয়ে দিল। মামুনের বউ হালিমা, মিশুর ভাবি, মিশুর আপন ভাই মামুনের বউ। এক সন্ধ্যা লগনে বিয়ে করে আনে হালিমাকে। দীর্ঘদিনের প্রেম ছিল তাদের। হালিমাকে অথবা মিনারা বেগমকে জানানোর প্রয়োজন মনে করল না। বাড়িতে পা রাখার পরের দিনই পাতিল আলাদা করে ফেলল হালিমা। আস্তে আস্তে মামুনকেও মা বোনের কাছ থেকে বিচ্ছিন্ন করে দিল। প্রথমে তাদের দুয়ার এক থাকলেও একটা সময় আলাদা হতে হয়। চাল ডাল মিলিয়ে একটি মুদির দোকান আছে মামুনের। মিনারা বেগমের বিয়ের পর শাশুড়ির থেকে সোনার বালা পেয়েছিল। সেটা বিক্রি করেই মামুনকে দোকান দাঁড় করাতে টাকা দেন। সব কিছুই ঠিক ছিল। নতুন দোকান দেওয়ার পর থেকে ভালো ক্রয় বিক্রয়ও হচ্ছিল। তিনজনের সংসারে প্রাচুর্যে ভরা না থাকলেও দুমুঠো ভাত পেত। এখন তো সেটাও পায় না মিশু ও তার মা। ঘরে এসে দৌড় লাগালো মিশু। মাকে বসিয়ে কৌটা থেকে একটা বিস্কুট চিবিয়ে পানি পান করে নিল সে। ওড়নার সাহায্যে ঠোঁটসহ গলা মুছে মায়ের পাশে বসলো। এই দেখো, তোমার সামনে বিস্কুট পানি খেলাম, পেট ভরে গেছে। মিনারা বেগম আসলে মুখ লুকালো, নিচে হেসে উত্তর দিল, পাগলি মেয়ে, একটা বিস্কুট খেয়ে কি আর ভাতের স্বাদ মিটিয়ে বাঁচবি কীভাবে? ভাতের অপর নাম যদি জীবন হতো, তাহলে পৃথিবীতে হাজারো দরিদ্ররা বেঁচে থাকতো না। পানির অপর নাম জীবন। এজন্যই বলা হয়েছে যেন আমাদের মতো দরিদ্রদের পেট ভরতে পারে। পানির তো দাম নেই, এর জন্য কারো লাথিও খেতে হবে না। আমি পানি খেয়ে দিব্যি থাকতে পারবো। তুমি অযথাই চিন্তা করছো মা। মিশুর কথাগুলোতে কতটা কষ্ট লুকায়িত আছে তা মিনারা বেগমই জানে। হাই হুতাশ করা ছাড়া আর কোনো পথ নেই তাদের কাছে। মিশুর ইন্টারমিডিয়েট পরীক্ষার আর 4 দিন বাকি আছে, অথচ ঘরে চাল ডাল কিছুই নেই। পরীক্ষা না থাকলে হয়তো মিশু ধার দেনা করে কিছু নিয়ে আসতো। এখন তো সেটাও পারছে না। 3টা বাজতে চললো, অথচ মা মেয়ে কারো পেটে কিছুই পড়লো না। কিছুক্ষণ যাবৎ মিনারা বেগমেরও কোনো সাড়া শব্দ পাচ্ছে না মিশু। বই খাতা বন্ধ করে মায়ের ঘরে আসলো মিশু। মিনারা বেগম তখন পশ্চিমমুখী হয়ে শুয়ে আছে। মিশু দীর্ঘশ্বাস ফেলে মাকে আর ডাকল না। দুয়ার চেপে দুমুঠো চালের সন্ধান করতে বের হয়ে গেল সে। সন্ধ্যা নাগাদ 2 কেজি চাল ও 1 কেজি ডাল হাতে করে ফিরল মিশু। টাকার বন্দোবস্ত করেছে কলেজের বান্ধবীর থেকে ধার করে। এই বাজারে 3 দিন চালিয়ে দিতে পারবে দুজন। দুয়ার খুলে সারা ঘর অন্ধকার দেখতে পেল মিশু। অন্ধকারে হাতে পলিথিন টেবিলের উপর রাখতে রাখতে বলল, ও মা, আজ আলো জ্বালালে না কেন? বলতে বলতে আলো জ্বালালো মিশু। মাকে তখন বিছানার উপর সেইভাবেই শোয়া অবস্থায় দেখতে পেল সে, যেমনটা বিকেলে দেখে গিয়েছিল মিশু। মায়ের কাছে এসে 2-3 বার ডাকলো সে। মায়ের কোনো নড়চড় না দেখে গায়ে হাত রাখলো মিশু। বরফের ন্যায় ঠান্ডা হয়ে আছে পুরো শরীর। মিশু 2 কদম পিছিয়ে গেল। শরীর কাঁপছে তার। শরীর তো তাদেরই বরফের মতো ঠান্ডা হয়ে যায় যারা মারা যায়। বয়ে পড়েছে সে। মাও বলেছিল মিশুকে। মাথায় হাত দিয়ে মা বলে আর্ত চিৎকার করে উঠল মিশু। তারপর মিশুর আর কিছু মনে নেই। আতরের সুঘ্রাণে সারা বাড়ি সুগন্ধিত। মিশু দুয়ারে মাথা ঠেকে বসে আছে। আগামীকাল তার ইন্টার পরীক্ষা, সেদিকে তার কোনো চিন্তা নেই।
অথচ পড়াশোনার জন্য কতই না যুদ্ধ করেছে গোটা পৃথিবীর বিপরীতে। টেবিলের উপর চাল ডালগুলো ওইরকমভাবেই পড়ে আছে। মা হারা মিশু আবারও ইতিম হয়ে গেল। কালচক্রে আবারও মিশুকে সেই জায়গায় দাঁড় করালো যখন মিশুর বাবা পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। তফাৎ শুধু এইটুকুই, তখন মিশুর মাথায় হাত রাখার জন্য তার মা ছিল, আর আজ কেউ নেই। মামুন রাতে হালিমাকে নিয়ে আসলো। মা মারা গিয়েছে বলে মামুনের চোখে দুঃখ দেখা গেলেও হালিমার চোখে লালসা ছাড়া আর কিছুই দেখতে পেল না মিশু। কথায় কথায় হালিমা যখন বলে ফেলল, তুই একাই এত বড় ঘরে কিভাবে থাকবি রে মিশকা? আমি বরঞ্চ খায়রুন আপাকে আসতে বলি কেমন? তোর একটা সঙ্গীও হবে, মেয়েটারও মাথার ছায়া পাবে। খায়রুন হালিমার আপন বোন। মেয়েটা ডিভোর্সি, স্বভাবগতভাবে কেউ পছন্দ করে না। বলা বাহুল্য বাজারে অনেকেই বলাবলি করে খায়রুনকে নাকি প্রায়ই হুতাপাড়া ব্রিজের নিচে দেখতে পাওয়া যায়, যেখানে খদ্দেরের আনাগোনা বেশি। হালিমার কথা শুনে তাচ্ছিল্যের সাথেই হাসল মিশু। ভাইকে উপেক্ষা করে বলেছিল, বোঝো, একজন মরে গেছে কিন্তু আরেকটা বেঁচে আছে বলেই কি অত্যাচার করতে চাইছো? মাথার উপর ছাউনি নাই, তবুও মেয়ের তেজ কমেনি। এত ঢং করে কি হবে? আসলে তো ভাইয়ের কাছেই আসতে হবে। আমার অভিভাবক একজনই ছিল, আমার মা। মা বেঁচে থাকতে যেই ভাই বউয়ের ভয়ে দায়িত্ব পালন করেনি, সে এখন কিসের স্বার্থে অভিভাবক সাজতে এসেছে তাকে আমি বুঝি না। মামুন মিশুর গালে সজোরে থাপ্পড় বসিয়ে বলল, আজই তুই আমার বাড়ি থেকে বের হবি। গার্ডিয়ান মানবি না তো আমার বাড়িতে কেন পড়ে থাকবি? মিশু গালে হাত রেখে কান্না জড়ানো কণ্ঠস্বরে বলল, আমি যাব না। হালিমা ননদের মার খাওয়া দেখে পৈশাচিক আনন্দ পেল। মামুনের রাগ বাড়ানোর জন্য বলল, ওই পাড়ার মনসুরের সাথে তো ঠিকই পীড়িতের কথা বলতে চাস। এতদিন আম্মা ছিল বলে আমরা কিছু বলিনি, এখন তো মানুষ আমাদের উপরই থু থু দিবে। মিশু বিস্মিত হয়ে গলার আওয়াজ নিচু সুরে বলল, উনি আমার শিক্ষক ভাবি। মনসুর মিশুদের বাংলা শিক্ষক, খুবই ভদ্র ও সম্মানিত মানুষ। আজ পর্যন্ত কোনো ছাত্রীকে খারাপ নজরে দেখেওনি এবং কোনো অযাচিত কথাও বলেনি। সেই মানুষটার সাথে মিশুকে নিয়ে এমন মন্তব্য, কতটা কুৎসিত মনোভাব হালিমার। মিশু ভাইয়ের দিকে তাকালো, সেও বউয়ের কথায় সহমত পোষণ করছে বোঝাই গেল। মিশু সত্যি সত্যি ইতিম হয়ে গেল, আপন ভাইও আজ পর হয়ে গেল। মিশু ভাইয়ের উত্তরের আশায় তাকিয়ে রইল। মামুন নির্লিপ্ত কণ্ঠে বলতে শুরু করলো, থাকতে হলে খায়রুনের সাথেই থাকতে হবে, নইলে এই বাড়িতে তোর জায়গা নেই। মিশু মামুনের পা জোড়া জড়িয়ে ধরে বসে রইল, চোখে তার দুঃখের অশ্রুপাত। মামুনের হৃদয়ে বোনের অশ্রুকণা দেখেও কোনো প্রভাব ফেলল না। মিশু অনুনয় করে বলল, ও ভাই, এতটা পাষাণ হইও না। কথা দিচ্ছি তোমার কাছে কোনো কানাকড়ি চাইব না, শুধু আমার মাথার ছাদটা কেড়ে নিও না। খায়রুনের সাথেই তোর থাকতে হবে, মাস শেষে মোটা অঙ্কের টাকা দেবে বলেছে। মিশু স্তব্ধ হয়ে গেল, চোখের পানি মুছে উঠে দাঁড়ালো। জীবনের এই সময়টা তাকে কোথায় নিয়ে দাঁড় করাবে তা ভাগ্যের উপর ছেড়ে দিল। হালিমা দেখে ঘৃণা ভরা চোখে তাকে বলতে শুরু করলো, পরীক্ষা শেষ হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, তখন না হয় নিজেদের জন্য ঘরের মধ্যেই কবর খোঁড়ো। মামুন হুঙ্কার স্বরে ডাকলো, মিশু। মিশু আগের মতোই নির্লিপ্ত কণ্ঠে বলল, আমি গেলেই তো তুমি বাঁচো, তাই না? আজ বউয়ের বোনকে জায়গা দেওয়ার জন্য নিজের বোনকে বের করছো, দেখবে একদিন এই বউ এবং তার বোনই তোমার কাল হয়ে দাঁড়াবে। হালিমা তেড়ে আসছিল মিশুর দিকে, মামুন বাধা দিল। বউকে জোর করে টেনে বাহিরে বের হয়ে গেল। পিছনে ফিরে একটিবারের জন্য মিশুর দিকে তাকালো না। মিশু হাঁটু গেড়ে বসে পড়ল, খোলা আকাশের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বলল, এ কেমন পরীক্ষায় ফেললে আল্লাহ? সময় যেমন কারোরই জন্য থেমে থাকে না, তেমনি প্রিয়জনের মৃত্যুতে জীবন থেমে থাকে না। আজ বাদে কাল সব স্বাভাবিকভাবেই জীবনযাপন করতে থাকে। মিশুর এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে আজ 2 দিন হলো। প্রতিনিয়ত মেয়েটার আতঙ্কে দিন কাটছে, কখন না যেন ভাই ভাবি এসে মিশুকে তাড়িয়ে দেয়। মা মারা যাওয়ার পর মিশুর জীবন চলছে জটিলতায়। ওর থেকে ধার করে বাজার করতে হচ্ছে তাকে। পরীক্ষা দিয়েছে মন প্রাণ দিয়ে। সেদিন মামুনও তার বউয়ের ধমকি শুনে জীবনের লক্ষ্য নির্ধারণ করে ফেলেছে মিশু।
পড়াশোনা করে অনেক বড় হবে সে, যার কারণে মনে বিরহ থাকা সত্ত্বেও পরীক্ষা ভালোভাবেই দিয়েছে মিশু। সন্ধ্যার আলো জ্বালিয়ে ভাই ও ভাবির কথাই ভাবছিল মিশু। এমন সময় দরজায় করাঘাত শুরু হলো। দরজা ভিড়ানোই ছিল, মিশুকে বলে আওয়াজ দিল। দরজা খুলে তৎক্ষণাৎ হালিমা ভিতরে ঢুকে পড়ল, হাতে বড় সাইজের কাপড়ের ব্যাগ সমেত। মিশু বিছানা ছাড়লো, আওয়াজ তুলে কিছু বলার পূর্বেই হালিমার বড় বোন খায়রুন ঘরে ঢুকলো। খায়রুনের পান খাওয়ার অভ্যেস আছে, পান খেলে মুখের চারপাশে লেগে থাকে, দেখতে অনেক বাজে দেখায়। পান খাওয়ার সময় মুখে অঙ্গভঙ্গির নাড়াচাড়া দেখলেই মিশুর বমি চলে আসে।
কারা কারা? যে বাল চেনেন না জানেন না এই বাল পাঠান কেন? বাল দেখে আমার সময়টাই নষ্ট। চাদরের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ
নরপিশাচ ফুপি। নরপিশাচ ফুপি। নরপিশাচ ফুপি। নরপিশাচ ফুপি। নরপিশাচ ফুপি। হ্যালো বাংলাদেশ, প্রতিদিন ব্লগিং মানে ভোরবেলায় আমি নাই সোনালি আলোর ঝলক। নতুন ইউজারদের জন্য আছে
হালিমা ভাবির চরিত্রে দোষ আছে, দুই বোন মিলে এলাকা নষ্ট করে ফেলেছে, আমাকেও ছাড় দেয় নাই বুবু। আব্বারে মোটা অঙ্কের টাকা দিয়ে গাজীপুর নিয়ে গেছিল। ফুলের কথা শুনে মিশু দীর্ঘশ্বাস ফেলল। সে না থাকলে ফুলের কি হতো ভেবেই কেঁপে উঠল। মিশু ফুলের মাথায় স্নেহময় হাত বুলিয়ে বলল, আমাদের এভাবেই দেখা হওয়া বোধহয় লেখা ছিল। ফুল রে, তুই আজ থেকে আমার সাথেই থাকবি। ফুল রাজি হয়ে গেল, মিশুর সাথেই থাকতে শুরু করলো। মিশুর জীবন থেকে আরও 2টা বছর চলে গেল। মিশু এখন মাস্টার্স পাশ করে ফেলেছে। নিহালও আলাদা বাড়ি কিনেছে। সময় পেলেই মিশুর বাসায় এসে 1 কাপ চায়ের আবদার জুড়ে বসে। মিশুর সাথে লম্বা সময় ধরে আড্ডা দিতে থাকে। একদিন ফুল মজার ছলে বলছিল, জানো মিশু বুবু, আমার না মনে হয় নিহাল সাহেব তোমাকে পছন্দ করে। মিশু সেদিন হেসে কথাটা উড়িয়ে দিয়ে বলল, বেশি বুঝিস তুই। অমন শিক্ষিত বড়লোক ছেলে আমায় কেন পছন্দ করবে? তাছাড়া ওনার বাবা আমাকে মেয়ে বানিয়েছিল, সেই সূত্রে আমার সাথে যোগাযোগ রাখছে আর কি। ফুল সেদিন মানেনি, আরও বলেছিল, আমি তোমার সাথে একমত নই। দেখো না, এত বয়স হয়ে যাচ্ছে তবুও বিয়ে করছে না, তার মানে সে তোমার জন্যই অপেক্ষা করছে। মিশু ফুলের কান মলে সেদিন খুব বকেছিল, কিন্তু আজ ফুলের কথাই ঠিক হয়ে গেল। আজ মিশু ও নিহালের বিয়ে। বিশাল বড় আয়োজনই নয়, খুব ছোটোখাটো আয়োজন করেছে দুজন মিলে। সাদামাটা বিয়েতে মিশু পরল সেই শাড়িটা, যে শাড়ি ফারুক সাহেব মিশুর জন্য কিনেছিল। আর নিহাল একটি সাদা পাঞ্জাবি পরিধান করে অতিথিদের আপ্যায়ন করছে। মিশুর কিছু ছাত্রছাত্রী বিয়েতে উপস্থিত হলো। তারা মিশুকে সুন্দর করে সাজালো। বিয়েতে সারা জীবন সুখে দুঃখে একসাথে থাকবে বলে ওয়াদা করলো। শুরু হলো মিশুর জীবনের এক নতুন অধ্যায়, এক নতুন জীবন, এক নতুন প্রাপ্তি। মিশুর জীবনটা স্বপ্নের মতো চলতে থাকলো। বিয়ে হলেও নিহাল মিশুকে সব কিছুতে ছাড় দিল। মিশুর কোচিং সেন্টার খুব ভালো চলতে লাগলো। কমার্সের সাথে সাথে সায়েন্স বিষয়কও পড়াশোনা শুরু করলো। সায়েন্সের বিষয়গুলোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক সময়ের স্টুডেন্ট আনলো। মিশুর সাথে নিহালও পড়াতে আসতে থাকলো, সপ্তাহে 2 দিন। মিশুর জীবন এখন পরিষ্কার, স্বচ্ছ কাচের মতো। প্রায় 7 বছর পর এসএসসি পরীক্ষার হলে একজন ছাত্রের নকল ধরা পড়ল। শিক্ষকরা সেই ছাত্রটিকে জিজ্ঞাসাবাদ করলে ছাত্রটি বেয়াদবি করল। এক পর্যায়ে ছাত্রটি তার বন্ধুবান্ধব সহ শিক্ষকদের গায়ে হাত তুলল। ঘটনাটি ম্যাজিস্ট্রেটের কানে পৌঁছালে ছাত্রটিকেও তার বন্ধুদেরকে বহিষ্কার করে দিল। প্রায় 2 ঘন্টা পর তাদের অভিভাবক ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করতে আসলো। ম্যাজিস্ট্রেট তখন সেই কলেজের প্রিন্সিপালের চেম্বারে বসেছিল। অভিভাবকদের সাথে কথা বলতে চাইল। সকল ছাত্রের অভিভাবকদের মধ্যে মামুন ও হালিমাও ছিল। ভাগ্যক্রমে সেই ছেলেটি নকল করেছিল। ছেলেটি মামুন ও হালিমারই সন্তান। তারা দুজন ম্যাজিস্ট্রেটকে দেখে চমকে উঠল, কেননা ম্যাজিস্ট্রেট আর কেউ ছিল না, মিশুই ছিল। মিশু তার ভাই ও ভাবিকে ভালোভাবে দেখল। বয়সের ছাপ পড়েছে দুজনেরই। মাথার চুল পাকা ধরেছে হালিমার। এদিকে মামুনও কেমন দুর্বল হয়ে গেছে, দেখে মনে হচ্ছে অসুখ হয়েছে। তারা মিশুকে দেখে এগিয়ে আসছিল, তখন সরকারি শিক্ষকরা বাধা প্রদান করলো। মিশু চেয়ারে বসে বলতে শুরু করলো, সাধারণত ম্যাজিস্ট্রেটের কাজ তদারকি করা পর্যন্তই সীমাবদ্ধ থাকে, কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতে আগ্রহী, তাই দেখা করছি। হালিমা বাধা না মেনে মিশুর পায়ে গিয়ে পড়ল। আকুতি মিনতি করে বলতে শুরু করলো, ও মিশু বোন আমার, মনের মধ্যে গোস্বা রাখিস না। আমার ছেলেটারে পরীক্ষা দেবার সুযোগ করে দে, ও তো তোর ভাইপো লাগে। মিশু উত্তরে বলল, পা ছাড়ুন। অন্যায়ের সাথে আপোষ করা মানে অন্যায়। আপনার ছেলে নকল করেছে, সাথে শিক্ষকদের উপর হাত উঠিয়েছে, তাকে বহিষ্কার নয়, আজীবনের জন্য পড়াশোনা বন্ধ করে দেওয়া উচিত ছিল। আমি কথা বাড়াতে চাই না, আমার মতামত পাল্টাবো না, আপনারা আসতে পারেন। হালিমা ও মামুনদের এক প্রকার জোর করে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হলো। মিশু দুপুর নাগাদ প্রতিষ্ঠান থেকে বের হয়ে গেল। গেটের কাছেই হালিমা ও মামুন বসেছিল। মিশুকে দেখা মাত্র দৌড়ে গাড়ির সামনে এলো। মিশু গাড়ি থামাতে বলল, গাড়ির দরজা খুলে দুজনকে উঠে আসতে বলল।
মিশুর বাড়িতে হালিমা ও মামুনকে নিয়ে গেল সে। বিশাল আলিশান বাড়ি দেখে অবাক হলো দুজনে। মিশুর আওয়াজ পেয়ে 5 বছরের আলিফ ও 4 বছরের আনায়া দৌড়ে চলে আসলো। মিশু দুজনকেই জড়িয়ে ধরলো। তাদের পিছনে ফুল খাবার হাতে দৌড়ে এলো। ফুল ক্লান্ত হয়ে বলতে শুরু করলো, বুবু, এরা এত দুষ্ট কেন? মিশু মুচকে হেসে বলল, ওরা দুষ্ট না, ওরা চঞ্চল, আমার 2 চঞ্চল পাখি। ফুলের নজর তখন মামুন ও হালিমার দিকে পড়ল। ফুল ভয়ে কুঁকড়ে উঠল। মিশু তাদের বসতে বলে ফ্রেশ হতে চলে গেল। মামুন ও তার স্ত্রী হালিমা ঘুরে ঘুরে আলিশান বাড়ি দেখতে লাগলো। তারা দুজন ভাবতে লাগলো, কি নেই এই বাড়িতে? তারা জীবনেও যা দেখেনি তা দেখতে পাচ্ছে। হিংসা ও আফসোস করলো হালিমা। মিশুকে অত্যাচার করে বড্ড ভুল করেছিল সে। এদিকে মামুন কোন মুখে বোনের কাছে ক্ষমা চাইবে? সেও তো স্ত্রীর প্ররোচনায় পড়ে মা ও বোনকে দূরে সরে দিয়েছিল। দিন পর দিন মা বোনের খোঁজ নেওয়া থেকে বিমুখ ছিল সে। স্ত্রীর মিথ্যা ভালোবাসায় অন্ধ ছিল মামুন। মামুনের চিন্তার মাঝেই নিহাল বাড়িতে প্রবেশ করলো। 2 হাতে বাজারের ব্যাগ। ফুল, ফুল বলে চিৎকার করে ডাকতে শুরু করলো। ফুলের হাতে বাজার দিয়ে মামুনের দিকে এগিয়ে গেল। অমন শার্ট কোট পরিহিত সাহেবকে দেখে মামুন দাঁড়িয়ে পড়ল। নিহাল তখন এসে মামুনকে জড়িয়ে ধরে বলল, আমি আপনার বোনের স্বামী। আমার নাম নিহাল চৌধুরী। ইউসিবি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত আছি। নিজের কর্মের জন্য মামুন খুব লজ্জিত হলো। স্ত্রীকে বলল, চলো হালিমা, আমার শরীর খারাপ লাগতেছে। হালিমাও তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হলো। সেও লজ্জায় মাথা নুইয়ে রাখলো। কিছুক্ষণ পর মিশু এলো। এইমাত্র গোসল করে এসেছে। মিশকা ভেজা চুল তার প্রমাণ। ভাই বাবির সামনে এসে বসলো। এবার তার মাথা নিচু নয়, উঁচু করে রাখলো। আজ মিশুর অবস্থানটাই সুউচ্চতে। মাথা নিচু করার সময় অতিথি ফেলে এসেছে। মামুন বোনের দিকে এক পলক তাকালো। মিশু বলল, আমি স্বামী সন্তান নিয়ে এখানেই থাকি। হালিমা বলল, আমার ছেলের ভবিষ্যতের কথা একটু ভাবো মিশু, ছেলেটাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দে। মিশু সোফায় হেলান দিয়ে বসে বলল, একজন সন্তানকে মানুষ করার জন্য বাবার থেকে মায়ের অবদান বেশি থাকে। তুমি তোমার সন্তানকে সুশিক্ষা দিতে পারোনি ভাবি। হালিমা মাথা নিচু করে রাখলো। আগের তেজ আর এখন তার নেই। থাকলেও কার সাথে দেখাবে? আগের মিশকা ছিল একা দুর্বল একজন মেয়ে, আর এখনকার মিশু শক্তিশালী উচ্চ শিক্ষিত নারী, যার সামনে হালিমার কথা ফুটবে না। তবুও সে বলল, আগের কথা মনে পুষে রেখে আমার ছেলের জীবন নষ্ট করলি, উপরওয়ালা তোকে ছাড়বে না। মিশু হাসলো। মনে পড়ল অতীতের দিনগুলোর কথা। হালিমার দিকে তাকিয়ে বলল, উপরওয়ালা কাউকে ছাড় দেন না ভাবি। এই যে একসময় যাকে বিক্রি করার জন্য দুজন উঠে পড়ে লেগেছিলে, সেও কিন্তু কারো সন্তান, কারো বোন ছিল। তোমরা সেই মেয়ের ভয়াতুর অবস্থা দেখেছিলে। আধার রাতে যখন একজন মেয়ে ঘর ছেড়ে চলে আসলো, একটি বারও কি খোঁজ নিয়েছিলে? ভেবেছিলে কেমন অবস্থায় আছে সেই মেয়ে? আমি ভালো আছি, কিন্তু তোমরা? হালিমারা সত্যিই ভালো নেই। যেই স্বামীকে মা বোন ছাড়া করেছিল, সেই স্বামী আজ তার নেই। নেহাত ছেলের জন্য তারা আজ একসাথে, কিন্তু মূলত হালিমা একা থাকে। হালিমারা চলে গেল। মিশু তাদের খালি মুখে বিদায় করেনি, রাতের খাবার খেয়ে বিদায় দিয়েছে। মিশুর ভাই যাওয়ার আগে মিশুর হাত ধরে অনেক কাঁদল। বারবার ক্ষমা চাইল বোনের কাছে। মিশু তখন ছিল উদাসীন, শুধু বলেছিল, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি, তবে আমার জীবনের এতগুলো বছরের কষ্টগুলোর জন্য হয়তো মুখ থেকে কিছু বলবো না, কিন্তু আমার প্রতিটা নিঃশ্বাস তোমাকে অভিশাপ দেবে, তা আমি ফেরাতে পারবো না। মামুন নত মাথায় চলে গেল। হালিমার ক্ষমা চাওয়ার মুখ রইল না। হয়তো সে অনুতপ্ত, তাই তো ফেরার পথে চোখের অশ্রু বিসর্জন করছিল। অপরাধীরা অপরাধের শাস্তি পাবে, হোক সেটা ইহকালে অথবা পরকালে। মিশুর অতীত যতটাই কষ্টের ছিল, বর্তমানটা ততই সুখের। মিশুর মতো হাজারো মেয়েদের জীবনে ঘটে যাওয়া অজানা গল্প কেউ দেখে না, কেউ জানে না মিশুদের সাথে কত অন্যায় হয়। সব মিশুরা কিন্তু ফারুকের মতো চাচা পায় না, আর না পায় নিহালের মতো বন্ধুরূপী স্বামী। পরিশেষে বলবো, পৃথিবীতে মিশুর মতো মেয়েদের সাথে অন্যায় না হোক, মিশুরা সারা জীবন শান্তিতে বেঁচে থাকুক। সমাপ্ত।